সম্মানিত আলোর প্রকাশের দর্শক, দেশ বিদেশ থেকে আলোর প্রকাশ ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আজকের বাঙালি আড্ডায় আমাদের মাঝে আমাদের সাথে কথোপকথন করবেন, আমাদের আড্ডায় যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই আমাদের সাথে আছেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে স্বনামধন্য রাজনৈতিক সংগঠন ছাত্রদের শুধু নয়, বাংলাদেশ বিনির্মাণের জন্য বিভিন্ন সময়ে যে রাজনৈতিক সংগঠন তারা অনেক অবদান রেখেছে, সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অতিথি মেহেদী হাসান নোবেল। ধন্যবাদ মেহেদী হাসান নোবেল, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, এর জন্য আপনাকে আলোর প্রকাশের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আলোর প্রকাশের মাধ্যমে যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের পক্ষ থেকে। আপনি কেমন আছেন? দাদা, আপনাকে প্রথমে ধন্যবাদ এবং যারা শুনছেন আলোর প্রকাশের সবাইকে কৃতজ্ঞতা, যারা দেখছেন কষ্ট করে। আর কেমন আছি আসলে এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কিভাবে দিব আসলে আমি বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে সুস্থ আছি, এতটুকু বলতে পারি এখন পর্যন্ত। কিন্তু আসলে আশেপাশের যেই অবস্থা, প্রতিনিয়ত যেভাবে আমরা মৃত্যুর সংখ্যা দেখছি, একদিকে করোনায় মৃত্যু, আরেকদিকে আমাদের উত্তরাঞ্চল থেকে শুরু করে এখন দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যে আসলে নিজে ভালো থাকলেই আসলে ভালো মানে নিজে ভালো আছি এটা আসলে বলতে পারছি না। তো সুস্থ আছি, এতটুকুই আর কি। এখন পর্যন্ত ভালো থাকা এতটুকুই, যে সুস্থ আছি ব্যক্তিগতভাবে। তো আমি ব্যক্তিগত জায়গা থেকেই আপনাকে কথা বলতে শুরু করব। সেটা হচ্ছে যে আপনার আমরা জানি আপনি ভোলা ভোলা জেলার মানুষ, সেখান থেকে উঠে এসছেন। তো আপনার ছাত্র জীবন মানে শৈশব থেকে শুরু করে, এবং শুধু তাই না, বাম ছাত্র সংগঠনে যারা ছাত্র রাজনীতি করতে আসে তাদের পরিবার থেকে বড় ধরনের ত্যাগ না থাকলে কোনো ছেলে বাম ছাত্র রাজনীতি করতে পারে না। অতএব আপনার পরিবারকে স্যালুট জানিয়ে আমি জানতে চাইবো আপনার পরিবারের কি কি করেন বা কি কি অবস্থায় আছেন, এবং আপনার ছাত্র জীবন থেকে শুরু করে, শৈশব থেকে শুরু করে আজকের সারা বাংলাদেশের ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন, তার ইতিহাস আমাদেরকে বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি ছাত্র ইউনিয়নটা শুরু করি হচ্ছে 2007 থেকেই বলা যায়। যখন আমি হচ্ছে এসএসসি পরীক্ষাটা আসলে আমি শেষ করেছি আর কি 2007-এ। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ছাত্র ইউনিয়নের একটি কর্মসূচিতে যাই, এবং আমার ছাত্র রাজনীতিতে সহায়তা যেটা করেছে সেটা হচ্ছে যে আমার পারিবারিক যেই ব্যাকগ্রাউন্ড, সেটা আমার বাবা নিজেও ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, এবং উনি বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছেন। বিশেষত মুক্তিযুদ্ধে উনি সংগঠকের ভূমিকা পালন করেছিলেন আমার যেই ভোলা সেখানে, এবং এর পরবর্তীতে উনি সেখানে ন্যাপের সাথে জড়িত ছিলেন। এর পরবর্তীতে তিনি গণফোরাম করেছেন ন্যাপ ছেড়ে দিয়ে। তো যাই হোক, মানে যেহেতু তিনি ছাত্র ইউনিয়ন করতেন, আমার ছাত্র ইউনিয়ন করতে ব্যক্তিগতভাবে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু একটা বাধা ছিল, সেটা হচ্ছে যে আমার পড়াশোনা যাতে ক্ষতি না হয়, একটা ধারণা এটা আছেই সমাজের মধ্যে যে রাজনীতি করলে আসলে পড়াশোনার ক্ষতি হয়। তো সেই জায়গা থেকেই সেই চেষ্টাটা আমার ছিল যাতে পড়াশোনাটা আমি ঠিকভাবে চালিয়ে যেতে পারি এবং পাশাপাশি রাজনীতিটাও করতে পারি। আমি আমার পরিবারের কাছে একদিক থেকে কৃতজ্ঞ যে তারা আসলে আমার রাজনীতির পক্ষে বাধা হয়ে দাঁড়াননি কখনোই, তারা আসলে আমার রাজনীতিতে সহায়তাই করেছেন। আহ এই 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 পরিবারের সহায়তার কারণেই হয়তো আজকে আমি এই পরিস্থিতিতে এই যে দায়িত্ব, সেই দায়িত্ব আসলে আমি পালন করতে পারছি। এবং আমার ছাত্র রাজনীতির শুরুটা হচ্ছে যে, যেটা বললাম 2007-এ আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন থেকেই ছাত্র ইউনিয়নের সাথে একটু করে যুক্ত হচ্ছি। দু একটা মানে ছাত্র ইউনিয়নের বড় ভাইরা আসতেন, তাদের সাথে দু একদিন আলোচনা এইভাবে। এবং এরপরে আমি আসলে এসএসসি পরীক্ষার পরে ঢাকায় চলে আসি, এবং ঢাকায় এসে আমি একটা প্রাইভেট কলেজে ভর্তি হই। আসলে সেই কলেজে মানে পড়াশোনার এতটাই চাপ ছিল যে আসলে একেবারেই রাজনীতিতে যুক্ত হওয়াটা একটু কঠিন ছিল। এরপরে আমি মূল যেটা আমার যে একেবারে সার্বক্ষণিক রাজনীতি করা বা রাজনীতির সাথে যুক্ত হওয়া, সেটা শুরু হয় হচ্ছে যে আমার ইন্টার পরীক্ষার পরে।
ইন্টার পরীক্ষার পরে আমি যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব, এই সময়টা আমি আসলে ওতপ্রোতভাবে রাজনীতিতে যুক্ত হয়ে পড়ি এবং ঢাকা মহানগরের যে ছাত্র ইউনিয়ন তার সাথে যুক্ত হই। এবং প্রথমে আমরা আমার বন্ধুরা যারা আমরা পল্টনে থাকতাম, তাদের নিয়ে আমরা একটা পল্টন থানার একটা কমিটি করি। সেই থানার কমিটির মাধ্যমে আমার যাত্রা শুরু, এবং এরপরে আমি হচ্ছে ঢাকা মহানগর কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পাই ওই বছরই। এরপরে ঢাকা মহানগরের সাথে কাজ করা হয়নি, কারণ আমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আহ, আমার মানে যদিও ইচ্ছা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়ে যাই, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আমার খুবই পছন্দ হয়ে যায়। ক্যাম্পাসটা এত অসাধারণ একটা ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং ওই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেহেতু আমি বলছি এটা 2011 সালের কথা, যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী শক্তির আধিপত্য প্রচুর ছিল। এবং আমি আসলে একটা চ্যালেঞ্জ হিসেবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। যদিও আমার পরিবার রাজনৈতিক পরিবার, কিন্তু তারা আসলে একটা বাধা দিচ্ছিলেন যাতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হই, কারণ এর মধ্যে আমার জাহাঙ্গীরনগরেও চান্স হয়ে যায়। তো সবাই আমাকে মোটিভেট করছিলেন যাতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো আসলে আমি একটু চ্যালেঞ্জিং রাজনীতির স্বাদ নেওয়ার জন্য আসলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে একেবারে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিন থেকে রেজাল্ট হওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম রাজনীতির সাথে। এবং একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন শেষে আমি এখন বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে আছি। তো ওই সময় আমার পরিবার থেকে একটু বাধা আসছিল, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের একটা ভয় ছিল, যেহেতু আমি ছাত্র ইউনিয়ন করি এবং আমি ছাত্র ইউনিয়নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও গিয়েও করব। এবং যেহেতু ওই সময় ক্যাম্পাসে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কি এখনো কিন্তু প্রচন্ড মারামারি বা সংঘর্ষ চলে আর কি। এখন তো অনেকদিন ধরে ক্যাম্পাস বন্ধ, কিন্তু এই অন্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা ঘটে। তো ওই জায়গা থেকেই আমার পরিবারের একটা ভয় ছিল, কিন্তু তারপরেও আমি আসলেই আমার জীবন নিয়ে আসলে ফিরে আসতে পেরেছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই মানে আমি বলবো না যে একেবারে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা ফিরে আসছে, কিন্তু মৌলবাদী শক্তির যে আধিপত্য ছিল, সেই আধিপত্য আমাদের প্রত্যেকের চেষ্টায়, প্রত্যেকের রাজনৈতিক চেষ্টায়, প্রত্যেকের ব্যক্তিগত চেষ্টায় আমরা মানে মৌলবাদী রাজনীতির যে প্রভাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল সেটা থেকে আমরা মুক্ত করতে পেরেছি। এবং আপনার হয়তো জানা থাকবে যে ক্যাম্পাস থেকে যে মৌলবাদী রাজনীতি মুক্ত করা, এটা কিন্তু মানে সবচেয়ে শেষে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে মানে মৌলবাদী রাজনীতির যে দখলদারিত্ব, সেই দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মৌলবাদী রাজনীতির দখলদারিত্ব থেকে মুক্ত হওয়ার পরেও আমার বিশ্ববিদ্যালয় এখন আরেক ধরনের দখলদারিত্বের মধ্যে আসলে রয়েছে আর কি। এটাই। তো এই মানে স্কুল জীবন থেকে শুরু করে এই পর্যন্ত আসলে মানে আছি, এবং এরপর তো ঢাকায় আসলাম। এখন কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে আছি, এবং এর আগে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সহসভাপতি এই দায়িত্বগুলো পালন করেছি। আমি আমি আরেকটি মানে ব্যক্তিগত জায়গায়, সেটা হচ্ছে যে আপনারা ভাই বোন বা বাড়িতে আর কে কে আছে? আহ আমার ভাই বোন আছেন। আরেকটা কথা হচ্ছে, আমার বড় ভাই আসলে তিনিও হচ্ছে যে ছাত্র ইউনিয়ন করতেন, এবং তিনি ছাত্র ইউনিয়ন শেষ করে তিনি ক্ষেত মজুর আন্দোলন করেছেন। এখন তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ক্ষেত মজুর সমিতির গত কমিটির সভাপতি ছিলেন। আর আরেক ভাই উনি হচ্ছেন যে ছাত্রলীগের রাজনীতি করতেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। উনি আসলে আমার উপর একটু মানে খ্যাপা হয়ে আছেন আর কি। আমি আসলে এখন, কারণ আমার যেই বয়স, এই বয়সটা আসলে একটু আহ ইয়ে করার আর কি, মানে চাচ্ছেন সবাই, যেহেতু আমার পড়াশোনা শেষ, সেহেতু সবাই চাচ্ছেন যে একটু মানে ক্যারিয়ারের দিকে যাওয়ার, কিন্তু সেটা করছি না দেখে তো আমার ভাই একটু ইয়ে করে আছেন। কিন্তু আমার বোন যারা আছেন তাদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে আসলে আমি সাপোর্টটা পাই আর কি। আর এই রাজনীতিতে যেটা বলতে চাচ্ছিলাম, যে রাজনীতিটা তো আসলে মানে এখানে প্রতিনিয়ত আর কি, মানে যারা আত্মীয় স্বজন আছেন তাদের থেকে একটু কথা শুনতে হয় আর কি। হ্যাঁ, যেহেতু এই রাজনীতিতে আসলে মানে এখন আমাদের চারপাশের রাজনীতির মধ্যে এমন একটা ধারণা হয়ে আছে যে আসলে রাজনীতি করলে অনেক কিছু পাওয়া যায়। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, তাদের মধ্যে থেকে যা খুঁজে পায়, আপনাদের হ্যাঁ, মতো লোক মানে মানুষদের মধ্যে ওরা সেটা দেখতে পায় না। বিষয়টা হ্যাঁ, সেখানে। মানে সবাই একটা ধারণা যে আমি হয়তো এত বড় একটা পোস্টে আছি, তাহলে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, কিন্তু আসলে যে আমি যে রাজনীতিটা করছি, এই রাজনীতিতে যে আসলে আমার ব্যক্তিগতভাবে একমাত্র মানে নিজের
পাওনা ছাড়া, মানে নিজের যেই সততা, নিজের যে নিষ্ঠা, এইটা ছাড়া যে আসলে আমি আর্থিক বা মানে বাস্তবিক আসলে কিছু পাবো না, মানে সম্পদশালী হতে পারবো না, এইটা আসলে আশপাশের মানুষজন আসলে বুঝতে চায় না। তো মানে তারপরও মানে অনেকেই আছেন যে তারা এটা অ্যাপ্রিসিয়েট করছেন যে যেই পরিস্থিতি আসলে মানুষকে এতটা মানে ভোগবাদিতার দিকে নিয়ে গেছে, মানুষ আসলে ওই ভোগের চিন্তা ছাড়া আসলে কিছু করতে মানে করতে চান না, বা চিন্তাটাই তারা আসলে করেন না, কোথায় কি পাবেন সেই জায়গা থেকে চিন্তা করেন। তো সেই জায়গায় এরকম আমরা কিছু মানুষ এখনো স্রোতের বিপরীতে চেষ্টা করছি, সেই জায়গায় অনেকে মানে আমাদেরকে অভিনন্দিত করেন বা আমাদের পাশে এসে দাঁড়ান। আহ আর আমার বাবা হচ্ছেন যে তিনিও তো যেহেতু রাজনীতি করতেন, এবং আমার এলাকায় হচ্ছে যে তার একটা উনি হচ্ছেন আবার রাজনীতির পাশাপাশি উনি হচ্ছেন আইনজীবী ছিলেন। সেই জায়গায় উনি ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। তো মানে এলাকারও একটা মানে ইয়ে আছে আর কি, মানে পারিবারিক যেই রাজনৈতিক পরিচয় সেটাও আসলে কাজে দেয় আর কি, এলাকায় গেলে আর কি এলাকার হ্যাঁ, হ্যাঁ, লোকজন একটু সেটা খোঁজ তো খবর নেন। অবশ্যই। তো আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের এক বন্ধু, মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি জানিয়েছেন লাল সালাম। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের অতিথি, আজকের অতিথি মেহেদী হাসান নোবেলের সঙ্গে আপনারা মেসেজ মেসেজ দিয়ে আপনারা তার কাছে কোনো প্রশ্ন থাকতে পারে, তার সেটা আপনারা জানাতে পারেন বা তাকে অভিনন্দন জানাতে পারেন। যাই হোক, আমাদের সাথে থাকুন, কমেন্টস করুন এবং আহ, দেখতে থাকুন আমাদের অতিথি মেহেদী হাসান নোবেলের সঙ্গে কথোপকথন। তো আমি এবার একটু অন্য বিষয়ে যাই। সেটা হলো আহ বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপটের যে ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতির অতীত ইতিহাস, এই এর মধ্যে যে মানে পার্থক্য, আপনি কি কিছু দেখেন? আর যদি দেখে থাকেন তো সেই পার্থক্যটা আসলে কি কি, মানে কি ধরনের পার্থক্য আপনি অনুধাবন করতে পারেন? আচ্ছা, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত যেই মতামত, সেক্ষেত্রে যদি আমি বলি, আহ অনেকেই হচ্ছেন যে এই ভুলটা করেন, বা তারা হয়তো মানে এটা ভুল বলবো না, বা তাদের ধারণা যে আগের রাজনীতি খুব একটা ভালো ছিল, হ্যাঁ বর্তমান রাজনীতি, বর্তমান ছাত্র রাজনীতি খুব একটা খারাপ হয়ে গেছে, এই রাজনীতি করা যাবে না, আগে একদম স্বর্ণযুগ ছিল, এই সময় হচ্ছে যে একেবারেই কলুষিত হয়ে গেছে। আমি হচ্ছে যে পুরোপুরি ভাবে এটা বিরোধী। আপনি যদি দেখেন যে ছাত্র রাজনীতিতে সন্ত্রাস, সেই সন্ত্রাস কিন্তু 70-এর আগেও ছিল, 70-এর পরেও ছিল। মানে আমি যদি ভাগ করি যে 70-এর আগের রাজনীতি, 70-এর পরের রাজনীতি এবং 90-এর পরবর্তী রাজনীতি, আমি এই তিনটা ভাগে যদি আসলে ভাগ করি, আপনি দেখেন 70-এর আগেও 69-এর যেই সময় বাংলাদেশের ছাত্র রাজনীতির যে উত্তাল সময়, ওই সময় কিন্তু আমরা ইতিহাস থেকে পাই যে ওই সময়ও কিন্তু এনএসএফ সংগঠন ছিল, এবং তারা ক্যাম্পাসে আহ মানে তারাও সন্ত্রাসী রাজনীতি ক্যাম্পাসে চালাতো। হ্যাঁ, এবং এরকমও ইয়া আছে যে তারা সাপ নিয়ে ক্যাম্পাসে ঘুরতো। হ্যাঁ, এবং তাদের হাতে মানে ছোরা থাকতো, এরকম ইতিহাস তো আমরা পাই। তো ওই সময় এনএসএফ এর রাজনীতি ছিল 70-এর আগে, এবং 70-এর পরবর্তীতে আপনি দেখেন যে ছাত্রলীগের মতো সংগঠনেও তো হচ্ছে 7 মার্ডারের ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবং ধারাবাহিকভাবে এরপরে তো মানে 70-এর থেকে আপনি যদি 90-এর রাজনীতির হিসাব করেন, এই সময় তো ক্যাম্পাস গুলাতে মৌলবাদী শক্তির উত্থান এবং তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ এবং এক ধরনের আসলে সাংঘর্ষিক রাজনীতি ছিল। কিন্তু এবং 90-এর পরবর্তীতে যে রাজনীতি, সেখানেও আসলে হত্যাকাণ্ড, সংঘর্ষ আছে। কিন্তু যেই মৌলিক পার্থক্য, যেটা যদি আপনি হিসাব করেন যে 70-এর আগে এবং 90-এর সময়কালের যে রাজনীতি, এই রাজনীতিতে একটা বৃহৎ লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা অর্জনের জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল। যদিও তাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাডার পলিটিক্স ছিল, বা কিন্তু তারা একটা বৃহত্তর লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল, এবং সেই ঐক্যবদ্ধতার ফলাফলও তারা নিয়ে আসতে পেরেছিল। তো 90-এর পরবর্তী ছাত্র রাজনীতিতে একটা আহ মানে গুণগত পরিবর্তন যেটা ঘটেছে, সেই গুণগত পরিবর্তনটা হচ্ছে 90-এর পরে আর কোন ছাত্র সংগঠনকে ক্ষমতায় যাওয়ার মানে মানে ক্ষমতা ছাড়া তারা আসলে চিন্তা করতে পারেনি। যেমন মানে আর 90-এর বড় আগে, কোনো লক্ষ্য ছিল না। হ্যাঁ মানে আর বড় 90-এর কোনো আগে লক্ষ্য ছিল না, স্বৈরাচার তাদের বিরোধী লক্ষ্য তাদের ছিল, লক্ষ্যটা গিয়ে দাঁড়িয়েছে 70-এর আগে শুধুমাত্র স্বাধীনতা ক্ষমতা। স্বাধীনতা আন্দোলন ছিল, কিন্তু হম তারপরে হম এসে হম। ক্ষমতা দখল ছাড়া আর ছাত্রদের কোনো আর বৃহত্তর কোনো লক্ষ্য, আর কোনো বৃহত্তর বৃহত্তর লক্ষ্য।
লক্ষ্য ছাত্রদের ছিল না, এবং সেই জায়গা থেকে ছিল না বলতে আমি জাস্ট যেটা বলছি যে মানে যারা এই যে আওয়ামী লীগ বিএনপির সাথে জড়িত যে সংগঠনগুলো তাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি, কারণ আসলে সন্ত্রাসগুলো তো তাদের থেকেই বেশি সংগঠিত হয়, এই জন্য আমি বলছি। এবং আরেকটা যে পার্থক্য যেটা ঘটে গেছে 90 এর পরে, সেটা হচ্ছে যে আপনি এই যে 90 এর পরে আর কোনো বিশ্ববিদ্যালয়ে আর কোনো কলেজে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এবং যখনই এই ছাত্র সংসদ নির্বাচনটা হয়নি তখন আপনি ছাত্র সংগঠন হিসেবে আপনি ছাত্রদের কাছে যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতাটা উঠে গেছে। হ্যাঁ, আপনি আপনি তখন আপনার জবাবদিহিতা হচ্ছে শুধুমাত্র আপনার সংগঠন, বা শুধুমাত্র সংগঠনও না, আপনি যেই ব্যক্তির রাজনীতি করছেন বা যে দলের রাজনীতি করছেন তার কাছে জবাবদিহিতা। ছাত্র সমাজের কাছে যে আপনার যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতার আর প্রয়োজন আপনার কিন্তু নাই 90 এর পরবর্তীতে, যেহেতু ছাত্র সংসদ নাই। তো এইটা একটা গুণগত পার্থক্য তৈরি করেছে 70-এর দশক বা এই যে 80-90 এর দশক থেকে 90 পরবর্তী ছাত্র আন্দোলনে। কিন্তু তারপরও যদি আপনি চিন্তা করেন, এই 90 পরবর্তী ছাত্র আন্দোলনেরও যেই ধরনের সাফল্য আছে, সেটা কিন্তু আসলেই খাটো করে দেখার মতো বলে আমি মনে করি না। কারণ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদের একটা বিশাল ভূমিকা। এরপরে 2007-এর যেই এই সময়কালেই চলছে যে 20-22 আগস্টের যে ছাত্র বিদ্রোহ, সেই সময়ে একটা বিশাল ভূমিকা ছাত্রদের। এবং মানে বাংলাদেশে যে অগণতান্ত্রিক শাসন চেপে বসেছিল, যদি এখনো অগণতান্ত্রিক ফ্যাসিস্ট মানে ফ্যাসিস্ট শাসনই চলছে, কিন্তু সেনাবাহিনী কেন্দ্রিক যে শাসন তখন জারি হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্রদের বিদ্রোহ। এবং এর পরবর্তীতে আপনার 2013 সালে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এবং এর পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্ররা যোগ দিয়েছে। এবং এর আগে যেটা শিক্ষাক্ষেত্রে যে ভ্যাট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে ভ্যাট আন্দোলন, ভ্যাট আরোপ করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে ছাত্র বিদ্রোহ, প্রত্যেকটা কিন্তু আসলে এবং যেটা কিশোর বিদ্রোহ, যেটা হচ্ছে যে এই বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে এই ধরনের আন্দোলন আসলে অভাবনীয়। বাংলাদেশের সবসময় আন্দোলনগুলো ছিল সংগঠন ভিত্তিক, এবং একেবারে স্কুল ছাত্ররা কখনোই এইভাবে রাস্তায় নেমে আসেনি। একেবারে স্কুল ছাত্ররা যে 2018-তে তারা যেই মানে নেমে আসলো নিরাপদ সড়কের দাবিতে, এবং তারা যে সমস্ত স্লোগান দিল, তো এইগুলো তো আসলে আপনি মানে ছাত্র রাজনীতির বাইরের কিছু না। তো মানে সংগঠন ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে যে সমস্যা সংকটটা তৈরি হচ্ছে ক্যাম্পাসগুলোতে, আমি মনে করি 90 পরবর্তীতে আসলে যে দোষটা দেওয়া হয় ছাত্র রাজনীতিকে, সেই দোষটা আসলে ছাত্র রাজনীতির না বা ছাত্র আন্দোলনের না। সেই দোষটা হচ্ছে যে পুরোপুরি যেই যারা ক্ষমতায় ছিলেন তারা চেয়েছেন যে ছাত্র সংগঠন সমূহ এখন আর ছাত্রদের পক্ষে না থেকে তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে তৈরি হোক, এবং সেই ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবেই তারা তৈরি করেছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ করে দিয়ে। এবং আপনি দেখেন যে একটা মানে ডাকসু নির্বাচন হয়েছে, এবং সেই ডাকসু নির্বাচনটাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন, আসলে প্রশ্ন না, এটা প্রমাণিত যে ডাকসু নির্বাচনটা আসলে কিভাবে একটা কারচুপির মাধ্যমে একটা নির্বাচন হয়েছে। এবং তারপরেও সেই নির্বাচনটা হওয়ার পরেও আমরা কিন্তু আশা করেছিলাম যে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে, কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ ধারাবাহিকতা থাকবে। কিন্তু আমরা দেখলাম যে না, আসলে মানে মানে আমরা আমরা যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করেছি, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অকপটে স্বীকার করেছে যে তাদের হাতে নির্বাচনের যেই মেকানিজম সেটা তাদের কাছে নেই। যদি সরকার চায় তাহলে তারা নির্বাচন করতে পারে, যদিও তারা নামে স্বায়ত্তশাসিত। মানে সেখানেও সেই একই অবস্থা, সরকার তার হ্যাঁ পক্ষে ছাত্র রাজনীতিকে হ্যাঁ, এবং সরকার এই ডাকসু নির্বাচনের পরে যখন দেখলো যে আসলে তারা যেভাবে জাতীয় নির্বাচনে ক্ষমতা এসেছে, একইভাবে ডাকসু চাকসুতেও একইভাবে আসতে হবে, তখন তারা আসলে ভোট চুরির দায় আসলে আর নিতে চায়নি আমার ধারণা। এই কারণে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও তারা আসলে নির্বাচনটা দেয়নি। এবং আমি মনে করি যে 90-এর দশকের ছাত্র রাজনীতির যেই খারাপ দিকগুলো আছে 90-এর পরবর্তী ছাত্র রাজনীতির, এইটার পুরোপুরি দায় হচ্ছে যে ছাত্র সংসদ গুলো না হওয়া এবং ছাত্র সংগঠনগুলোর জবাবদিহিতা নেই। আপনি কি মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদগুলো যদি নির্বাচন হয় তাহলে আরো যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে, যে নেতারা শুধু ছাত্র রাজনীতিকে নয়, বাংলাদেশকে আরো একটি নেতৃত্বের জায়গায়, নেতৃস্থানীয় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পারবে? আপনি কি এটা মনে করেন? অবশ্যই। আমরা যদি এখন আপনার জাতীয় রাজনীতির অবস্থাটা দেখি, যদি আমাদের সংসদের অবস্থাটা দেখি যে আসলে আমাদের সংসদ সদস্য কারা, আপনি সংসদ সদস্য হিসাব করলে দেখবেন যে প্রায় মানে যারা রাজনীতিবিদ হিসাবে সংসদে গিয়েছেন তারাও সংসদে যাওয়ার পরে ব্যবসা করেছেন, হ্যাঁ, এবং অনেকে মৎস্যজীবী হয়েছেন,
কেউ ফার্ম করেছেন, এবং সেই মৎস্য কারখানা থেকে আমরা দেখছি যে কোটি কোটি টাকা আসছে, এবং একটা বড় অংশ কিন্তু আপনি ব্যবসায়ী সংসদের। এবং এই যে ব্যবসায়ীরা কেন আজকে সংসদে যাচ্ছে, আজকে কেন একেবারে যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছেন, বা যারা বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতি করেছেন, হ্যাঁ, কৃষক রাজনীতি বা শ্রমিক রাজনীতি, তারা কেন আজকে আসলে সংসদে নাই? আপনি দেখেন আজকে, মানে আওয়ামী লীগের কথাই যদি বিবেচনা করেন, শ্রমিক লীগের সভাপতি কি সম্ভবত সংসদে নাই, কৃষক লীগের সভাপতি সম্ভবত সংসদে নাই, তিনি হয়তো রাজনীতিতে আছেন কিন্তু সংসদে নেই, কিন্তু হয়তো বা তার আসন থেকেই বিজিএম এর মানে সহসভাপতি বা এফবিসিসি এর কোন নেতা তারা কিন্তু সংসদে আছেন। আসলে এই এই যে সংসদে তারা থাকার কারণে আজকে যে সমস্ত আইনগুলো পাশ হচ্ছে, সেই আইনগুলো কিন্তু ব্যবসায়ীদের আইন, সেই আইনগুলো কিন্তু জনগণের কথা বলছে না। এবং এটা শুধুমাত্র আমার কথা না, আওয়ামী লীগের যারা বর্ষিয়ান নেতা, যারা ছাত্র রাজনীতি করে এসেছেন, হ্যাঁ, তোফায়েল আহমেদও বলেছেন যে আজকে রাজনীতিবিদদের হাতে নাই, আজকে রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে, এবং একটা সিন্ডিকেট আসলে গড়ে উঠেছে। আপনি দেখেন, যে ব্যবসায়ী সেই এমপি, সেই ব্যাংকের মালিক, হ্যাঁ, সেই একটা হাসপাতালের মালিক, সেই আবার টকশোতে আসতেছে, এর সিন্ডিকেট। আবার তারই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেই আবার মানে সরকারকে সংসদে আইন পাশ করতেছে যাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপ করা যায় শিক্ষার্থীদের। একটা বিশাল সিন্ডিকেট আসলে গড়ে উঠেছে, এইটা একটা পুরোপুরি ব্যবসায়ীদের সিন্ডিকেট। এবং এই মানে সিন্ডিকেটের হাতে আসলে বাংলাদেশে এখন আসলে বন্দী হয়ে গেছে। আপনি মানে দেখেন যে যার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ট্রাস্টি, সেই হচ্ছে যে আবার একটা হাসপাতালের মালিক, সেই আবার সংসদে আইন প্রণয়ন করছে যে ভ্যাট দিতে হবে, সেই আবার সিদ্ধান্ত নিচ্ছে যে যে না, করোনা টেস্ট করতে হলে 500 টাকা 300 টাকা দিতে হবে। এইরকম একটা সিন্ডিকেট আর কি। এবং এইটা আজকে কেন হচ্ছে, আপনার কথার সূত্র ধরে আমি যাচ্ছি। আমাদের পূর্ববর্তী যে শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী, তারা দুজনেই আপনার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন একসময় করতেন, এবং ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে এসেছেন, এবং তারা জাতীয় রাজনীতিতে অবদান রাখছেন। তো এই যে তারা যে শিক্ষামন্ত্রী, তো যে মন্ত্রণালয় তারা পরিচালনা করছেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, তো এখানে তো একজন মানে আমি মনে করি যে পরীক্ষিত মানুষদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তো তারপরেও কি আপনি মনে করেন যে শিক্ষা ব্যবস্থা ঠিক মতো চলছে? না, দেখুন, আমার দৃষ্টিতে পরীক্ষিত মানুষকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। কারণ আওয়ামী লীগ যেই মানে তারা হয়তো আগে ছাত্র ইউনিয়ন করতে পারতেন, কিন্তু যেহেতু তাদের যে আদর্শ ছিল, সেই আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছেন, এই জন্যই তারা আদর্শিক আওয়ামী পরীক্ষা লীগে বলছি না গিয়েছেন। আমি, না, আদর্শিক না, না, পরীক্ষা বলছি না আমি আমি, বলছি ছাত্র রাজনীতি থেকে উঠে রাজনীতির পরীক্ষার ক্ষেত্র আমি বলছি তারা ব্যর্থ। কারণ তারা ছাত্র জীবনে যে আদর্শ ধারণ করতেন, সেই আদর্শ নিশ্চয়ই বাতিল হয়ে যায়নি। হ্যাঁ, এই কারণে তারা সেই আদর্শের পরীক্ষা এবং রাজনৈতিক পরীক্ষায় তারা ফেইলর। এই কারণেই তাদের আওয়ামী লীগের মতো বুর্জোয়া দলে যুক্ত হতে হয়েছে। এবং আপনি যখন আওয়ামী লীগের মতো বুর্জোয়া রাজনৈতিক দলে যুক্ত হবেন, তখন আপনি তো সেই বুর্জোয়া দলের যেই শিক্ষা দর্শন, সেই দর্শনকে আপনি বাস্তবায়ন করবেন। এবং সেই বুর্জোয়া শিক্ষা দর্শনকে বাস্তবায়ন করবেন বলেই তো আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। নিশ্চয়ই তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়নের যে শিক্ষা দর্শন, সেই দর্শনকে বাস্তবায়ন করবেন বলে আওয়ামী লীগ সরকার নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করেন নাই। নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের যে শিক্ষা দর্শন, আওয়ামী লীগের যে বুর্জোয়া শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শনকে প্রতিষ্ঠিত করবেন বলেই তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এবং এই যে শিক্ষার ক্ষেত্রে বুর্জোয়া দৃষ্টিভঙ্গি প্রমাণের ক্ষেত্রে, মানে প্রমাণ তো তিনি অসংখ্যবার দিয়েছেন যে বুর্জোয়া শিক্ষা দর্শনকে প্রতিষ্ঠিত করতে গেছেন, এবং এই জন্যই শিক্ষার্থীদের উপর ভ্যাট আরোপ হয়েছে। এবং এই জন্যই আমাদের মানে আওয়ামী লীগের যেই শিক্ষা দর্শন, সেটা যে একটা সাম্প্রদায়িক শিক্ষা দর্শন, সেটাও তো প্রমাণিত হয়েছে যে এই যে নুরুল ইসলাম নাহিদের হাত ধরেই যে আমাদের পাঠ্যপুস্তকের যেই সাম্প্রদায়িকীকরণ, সেই সাম্প্রদায়িকীকরণ আসলে ঘটেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে মানে তিনি ছাত্র ইউনিয়নের আদর্শ, মানে তিনি তো ছাত্র ইউনিয়নের আদর্শ ধারণ করেনই না, বরঞ্চ তিনি যদি আওয়ামী লীগের আদর্শ ধারণ মানে ধারণ করেন বলে তিনি ওই শিক্ষামন্ত্রী হয়েছেন। সুতরাং তার কাছ থেকে আসলে শিক্ষার উন্নয়ন আসলে আমি ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আশা করে না যে তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন বলে যে তিনি ছাত্র ইউনিয়নের যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শন বাস্তবায়ন করবেন। এবং দেখেন, আওয়ামী লীগ আমলে যেই ঘটনাটা আসলে বিএনপি করতে সাহস পায়নি, বিএনপির সময় যে হেফাজতে ইসলাম বা ইসলামিস্ট মৌলবাদী সংগঠনগুলা যে এই দাবি করেনি, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না যে তারা শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের দাবি করেনি, কিন্তু বিএনপির মতো একটা মানে এই যে দল, তারা কিন্তু সেই সাহসটি করেনি।
এই শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের, কিন্তু আওয়ামী লীগ কিন্তু যারা সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের শক্তিকে নিয়ে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছিল, সাম্প্রদায়িক, হ্যাঁ, তারপরে তারপরে তারপরেও তারা পাঠ্যক্রম সেই সাহসটি করেনি, পাঠ্যপুস্তকের যে পরিবর্তন তারা করেনি, কিন্তু করেনি, আমরা কিন্তু আওয়ামী লীগ পরবর্তীতে সেটা করেছে। দেখেছি। হ্যাঁ, সেটা সাম্প্রদায়িকীকরণ অনেক কিছুই তার মধ্যে ঢুকেছে, এবং পরবর্তীতে সেটা পরিবর্তন পরিবর্তন অনেক কিছু হয়েছে। তো আমি এবার আসি অন্য একটি প্রসঙ্গে, সেটা হলো এই যে বিশ্ব যে বৈশ্বিক যে মহামারী চলছে আজ, কোভিড-19, এই কোভিড-19 আমাদের শিক্ষা ব্যবস্থাকে মূলত স্থিমিত করে দিয়েছে। তো এই অবস্থায় যদি আমরা থাকি, তাহলে আমাদের যে মানে শিক্ষা ব্যবস্থায় যে পড়ুয়া যারা আছে, রানিং স্টুডেন্ট যারা আছে, এরা যদি লেখাপড়া বাদ দিয়ে বসে থাকে, 1 বছর হয়ে গেল প্রায়, তো সেইখানে এদের যে আহ, ধারাবাহিকতায় যে ছেদ ঘটবে, সেই ধারাবাহিকতার ছেদ তাদের মেধা বিকাশের অন্তরায় হবে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই লকডাউনের মধ্যে আমার শিক্ষা ব্যবস্থা, কি ধরনের শিক্ষা ব্যবস্থা সরকার যদি নতুন করে গ্রহণ করে, তো এরকম মহামারী শুধু নয়, পৃথিবীতে আরো বড় বড় ধরনের যদি কোনো মহামারী আমাদেরকে আক্রমণ করে, আমরা সেই মহামারীকে অতিক্রম করতে সমর্থ হব? এর জন্য কি ধরনের একটি শিক্ষা ব্যবস্থা আপনি মনে করেন যে আমাদের প্রয়োজন? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে যেটা মানে বলতে চাই যে আমাদের অন্তত এই মহামারীকালীন সময়ে আমাদের যেই ধরনের শিক্ষাক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণের দরকার ছিল, সরকার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। যদিও তারা নামে বলছে যে তারা ডিজিটাল হয়ে গেছে, কিন্তু এই সময়কালে এসেই আমরা দেখলাম যে আসলে তাদের ডিজিটালের তাদের যে মানে মুখের বুলি ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের আসলে কি অবস্থা, এবং আপনি কি রকম শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সেটা আমি একটু পরে আসছি। আমি একটু সরকারের মানে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেই সম্পর্কে একটু আসলে বলতে চাই। আপনি যদি দেখেন যে সরকার দেখছে সারা বিশ্বই একটা মহামারীর মধ্যে আছে এবং বাংলাদেশও আছে, এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এক্ষেত্রে বন্ধ। কিন্তু আমরা এই যে এই মহামারীকালীন সময় যে বাজেটটি হলো শিক্ষা বাজেট, সেই বাজেটটি কিন্তু আমরা দেখলাম একটি গতানুগতিক বাজেট। এবং এই মহামারীকালীন সময় সরকার বলছে যে তারা ডিজিটাল পদ্ধতির দিকে যাবে এবং তারা অনলাইনে ক্লাস শুরু করেছে। কিন্তু আমরা এই বাজেটের কোনো অংশ আমরা দেখলাম না যে যেটা আলাদাভাবে বরাদ্দ করা হয়েছে, যে এই যে আমাকে অনলাইন ক্লাসে যেতে হবে, সেই অনলাইন ক্লাসে যাওয়ার জন্য আমার মানে এইটা হচ্ছে আমার বরাদ্দ। আমরা দেখলাম যে সরকার সবসময় যেই ধরনের বাজেট শিক্ষাক্ষেত্রে দিয়ে থাকে, সেই ধরনের বাজেটই কিন্তু আসলে শিক্ষাক্ষেত্রে দিল। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার তার মুখে যতই বলুক যে তারা আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তিত, হ্যাঁ, তারা আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তিত না। এবং আরেকটি মজার বিষয় আপনি দেখেন যে এই করোনা মহামারীকালীন সময়ে সারা পৃথিবীতে বেকারত্বের পরিমাণ বাড়ছে, এবং যারা মানে ঢাকা শহর লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঢাকা শহর ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, এবং তাদের সন্তানরা আসলে কোথায় পড়াশোনা করবেন, হ্যাঁ, পরবর্তীতে এইটা নিয়ে আসলে কোনো চিন্তাই নাই। এবং এই মহামারীকালীন সময়েও সরকার মানে আমরা বারবার দাবি জানিয়েছি যে এই মহামারীকালীন সময়ে যেই শিক্ষার ক্ষেত্রে যে ব্যয়, সেই ব্যয়ের জন্য যে ব্যয়টি যাতে কমিয়ে আনা হয়, যাতে এই এখন এখন পর্যন্ত যেই বেকারত্বের হার, মানুষের যেই বেতন কমে যাওয়া, মানুষের যে কাজ না পাওয়া, এক্ষেত্রে তাদের যে সন্তানরা আছেন তারা আসলে পড়াশোনা করতে পারবেন না। কারণ তিনি খেতেই পারছেন না, তিনি আসলে স্কুলের বেতন কিভাবে দিবেন। কিন্তু এই সময় আমরা দেখলাম যে সরকার তারা স্কুলের বেতন বা কলেজের বেতন নিয়ে তারা কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। আমরা বারবার বলেছিলাম যে শিক্ষাক্ষেত্রে একটা বড় ধরনের ভর্তুকির ব্যবস্থা হোক, যাতে যারা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে যেসব শিক্ষার্থী আছেন তাদের যাতে এই করোনাকালীন সময়ে বেতনটা মওকুফ করা হয়। এবং আপনি যদি ঢাকা শহরের কথা চিন্তা করেন, ঢাকা শহরে কি একটা অমানবিক ঘটনা ঘটে গেছে। ঢাকা শহরে একটা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যার কোনো হল নেই, তার মানে একটা মানে বৃহৎ অংশের শিক্ষার্থী যারা বিভিন্ন জেলা থেকে আসেন তাকে মেস করে থাকতে হয়। এবং আমরা দেখলাম যে মানে একটা মানুষ যখন খেতে পারছে না, তার সন্তানকে সে কিভাবে মেস ভাড়া দিবে, কিভাবে সে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দিবে, বা কিভাবে সে হচ্ছে স্কুলের বেতনটা দিবে। কিন্তু এই ক্ষেত্রেও সরকারের কোনো ধরনের পদক্ষেপ আসলে নেই। কিন্তু সরকার আসলে, আমি যে কথাটি প্রথমে বলেছিলাম যে এই সরকার আসলে যারা আছেন ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু করোনার লকডাউন শুরু হওয়ার 2 দিনের মাথায় কিন্তু প্রণোদনা পৌঁছে গেছে, হ্যাঁ, এবং সেই প্রণোদনা একবার না কয়েকবারই দেওয়া হয়েছে। তা আসলে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থায় যেহেতু আমরা এটা যদি আমরা মনে করি যে শুধুমাত্র আমরা পিছিয়ে গেছি, বিষয়টা এরকম না। সারা পৃথিবীতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এবং সারা পৃথিবী আসলে এই শিক্ষাক্ষেত্রে স্থবিরতা
বিরাজ করছে, কিন্তু সেই স্থবিরতা কাটানোর জন্য যে ধরনের ডিজিটাল পদ্ধতিতে গিয়ে শিক্ষা দেয়া দরকার, এই সরকার পক্ষ থেকে উদ্যোগগুলো দরকার, সেই উদ্যোগগুলো আমরা দেখছি না। এবং আমি মনে করি যে এখন আজকে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে, আপনি দেখেন অনলাইন ক্লাসের বৈষম্যটা কোথায়। আজকে আপনি নিজেও বলছেন যে এই যে আজকে যে অনুষ্ঠান আপনি করছেন, সেই গত অনুষ্ঠানটি আপনি করতে পারেননি হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে, এবং বাংলাদেশের যে ইন্টারনেটের যে উচ্চ মূল্য, সেই উচ্চ মূল্য কিন্তু কমানো হয়নি। এবং আমাদের যেই একেবারে প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষরা আছেন, তারা আসলে যেভাবে জীবন ধারণ করেন, হ্যাঁ, সেই জায়গায় আসলে ডিজিটাল পদ্ধতি বা তাকে অনলাইনের মাধ্যমে নিয়ে শিক্ষাটা দেওয়ার কারণেও সে আসলে গ্রহণ করতে পারবে কিনা, এটা একটা বিষয়। এবং আমার সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে যে আমি শিক্ষা ব্যবস্থা দিয়ে কাউকে আসলে আমি আর নতুন করে বৈষম্যের শিকার করছি কিনা, সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় এসেছে যে অনলাইন মাধ্যমে শিক্ষা গ্রহণের ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে একটা বড় ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে, এবং সেটা আপনি পাহাড়ের যে সমস্ত শিক্ষার্থী আছেন আমাদের পার্বত্য চট্টগ্রামের দিকে, তাদের মধ্যে একটা বড় ধরনের বৈষম্য সৃষ্টি করছে। কিন্তু সরকার এই ক্ষেত্রে আজকে করোনার এই যে মার্চ থেকে যদি শুরু করেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে 6 মাস চলে গেল, এই 6 মাসে আসলে সরকারের উদ্যোগটা কি? 6 মাস পরে মানে আমরা দেখলাম যে একটা নোটিশ, যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালুর জন্য যাদের কাছে ডিভাইস নেই তাদেরকে ডিভাইস প্রদান করা হবে, এই ধরনের একটা ঘোষণা। যদিও সেটার মানে অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারপরে মানে দেখলাম আমরা। কিন্তু এই 6 মাস পরে আসলে কেন জাপান তার মানে লকডাউন দেওয়ার সাথে সাথে জাপান তার প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই ডিজিটাল ডিভাইস পৌঁছে দিয়েছে, যাতে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারে। আমি মনে করি যে এই যে করোনা মহামারী আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা হচ্ছে আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে চালাচ্ছিলাম, হ্যাঁ, সেই ব্যবস্থা আসলে আর রান করছে না। আপনি দেখেন যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় থেকেও এই গবেষণা হচ্ছে না আমরা কিভাবে এই মহামারী মোকাবেলা করতে পারি। কয়টা জায়গায় গবেষণা হচ্ছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কয়েকটা বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে টেস্ট হচ্ছে, কিন্তু এইটা তো বিশ্ববিদ্যালয়ের কাজ না। বিশ্ববিদ্যালয়ের কাজ তো কিভাবে এই মহামারীর ভ্যাকসিন নিয়ে গবেষণা হবে। আমাদের তো ভ্যাকসিন নিয়ে কোনো গবেষণা নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি গুলা হচ্ছে যে অচল পড়ে আছে, সেখানে কোনো গবেষণা হচ্ছে না। তো এই করোনা মহামারীর পরেও যদি আসলে আমরা যে গতানুগতিক ধারার শিক্ষা, যে মুখস্থ নির্ভর শিক্ষা এর মধ্যে থাকি, আমরা যদি গবেষণা নির্ভর শিক্ষার দিকে না যাই, তাহলে আমি মনে করি যে ভুল হবে। আজকে করোনার মানে সারা বিশ্বের করোনা কোন দিকে যাচ্ছে সেই রিপোর্টটার জন্য আমাদের বসে থাকা লাগছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে। জন হপকিন্স আমাদেরকে বলছেন যে করোনা এই দিকে যাচ্ছে, করোনার সংখ্যা এইটা কেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে না? এটা কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হবে না? যে করোনা মহামারী নিয়ে কেন গবেষণা হবে না? কিন্তু আজকে যে বাজেটটি দেওয়া হলো এই করোনা মহামারীকালীন সময়ে শিক্ষাক্ষেত্রে যে বাজেটটি দেওয়া হলো, এই বাজেটটিও প্রমাণ করে যে সরকার এই গতানুগতিক ধারাই আসলে মানে শিক্ষাটাকে নিয়ে যেতে চাচ্ছে, এবং এই জন্য তারা এই বাজেটটি দিয়েছে। যদিও তারা মুখে বলছে যে তারা ডিজিটাল পদ্ধতিকে যা যাচ্ছে, কিন্তু তারা এক্সাক্ট কোনো তথ্য শিক্ষার্থীদেরকে দিচ্ছে না। আজকে দেখেন এইচএসসি পরীক্ষার্থীরা তারা কি একটা সংকটের মধ্যে আছে, তাদের পরীক্ষা হবে কি হবে না এটা নিয়েও এখন পর্যন্ত সিদ্ধান্ত মানে হচ্ছে না। আবার ঠিক আরো আছে, একটা ব্যাচ ভর্তি করছে। হ্যাঁ, আরেকটা ব্যাচ ভর্তি করছে। তো মানে সরকার আসলে চরম সিদ্ধান্তহীনতার মধ্যে আছে, এবং আহ সরকার যেভাবে করোনা মহামারী মোকাবেলা ব্যর্থ হয়েছে, একইভাবে আসলে শিক্ষা ক্ষেত্রেও তিনি মানে তারা ব্যর্থ হচ্ছে, এবং তারা শিক্ষা ক্ষেত্রে ব্যর্থ হবে এটা মানে আগে থেকেই বোঝা ছিল। কারণ তারা আসলে যে বাজেটটা দিয়েছে, এই বাজেট দিয়ে আসলে মানে তারা যে অনলাইনে যাওয়ার কথা বলছে, এই অনলাইনে আসলে তারা যেতে পারবে না, অনলাইন শিক্ষার ক্ষেত্রে যেতে পারে না। বরঞ্চ এটা যেহেতু তারা মানে ব্যবসায়ীদেরকে প্রণোদনা দিয়েছে, শিক্ষার্থীদের বেতন ফি মওকুফের সিদ্ধান্ত তারা নেয়নি, এবং তারা যে বাজেটটি দিয়েছে সেই বাজেটটি দিয়ে সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে ডিজিটাল ডিভাইস প্রদানের মাধ্যমে অনলাইনে কার্যক্রম নেওয়া সম্ভব না। সুতরাং এটা বাংলাদেশে একটা বড় ধরনের বৈষম্য আবারও তৈরি করছে। যে বৈষম্যর কিছুটা কমে এসেছিল, সেই বৈষম্যটা আবারও তৈরি হবে। এবং আমি মানে এখনই কিন্তু অসংখ্য শিক্ষার্থী তারা ঝরে পড়েছেন। হ্যাঁ, আপনি দেখেন এই যে যে মানে স্বাধীনতার পরে এত মানুষ একসাথে ঢাকা শহর ছেড়ে যায়নি, অসংখ্য মানুষ ঢাকা শহর ছেড়ে গেছেন, তাদের সন্তানরা কই পড়বেন? এমনকি ভয়ঙ্কর যে বিষয়টা দাঁড়িয়েছে যে কিছু প্রাইভেট স্কুল ছিল, সেই স্কুল বিক্রির জন্য তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছেন,
তারা লিফলেট লাগাচ্ছেন যে স্কুল বিক্রি হবে। তো যখন মানে এই পরিস্থিতি, আসলে সরকারের কি উদ্যোগ এই স্কুলগুলো বাঁচানোর জন্য? এই স্কুলে তো শিক্ষকরা আছেন, ছাত্ররা আছেন, তাদের জীবনের কি হবে এই যে স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে সরকার শিক্ষা ক্ষেত্রে আসলেই নজর দিচ্ছে না। এবং আমরা মানে এমনিতেই তো হচ্ছে যে আধুনিক যেই বিশ্ব, সেই বিশ্ব থেকে আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা আরো বেশি পিছিয়ে পড়বো এবং একটা ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়ে গেছে অলরেডি, এবং সেই বৈষম্য সেক্ষেত্রে দূরকরণে সেক্ষেত্রে আমাদের সরকার যে বিভিন্ন সেক্টরে যে প্রণোদনা অনুদান প্রদান করেছেন, সেক্ষেত্রে আপনার কথা অনুযায়ী যে শিক্ষা ক্ষেত্রে যেটা প্রয়োজন ছিল সরকার সেটা করতে পারে। তো সেই জায়গায় বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে, বিশেষ করে আপনি একটি ছাত্র সংগঠনের সভাপতি সহ যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আছে, তাদের সরকারকে পরামর্শটা কি? সরকার সরকার তো আসলে আমাদের পরামর্শের তোয়াক্কা করে না। আমরা করোনা মহামারী যখন মানে একেবারে যখন লকডাউন পরিস্থিতি চলছিল, তখন কিন্তু আসলে আমরা চেয়েছিলাম যে সবাই মিলে আমরা এই মহামারীটাকে মোকাবেলা করি। এবং আপনি মানে জানেন যে আমরা পরামর্শ ছাত্র বলছি এই অর্থে, আপনি লকডাউনের মধ্যে মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারছেন না, সেই অর্থে আপনি আন্দোলন যেহেতু করতে পারছেন না, সেহেতু আপনাকে তো পরামর্শ দিতে হবে। না না, আসলে আন্দোলন করতে পারছি না, এই বিষয়টা ঠিক না। আমরা কিন্তু এই আমাদের যে দাবিগুলা, সেই দাবিগুলা জানানোর জন্য আমরা যখন লকডাউন পরিস্থিতি ছিল, তখনও আমরা হচ্ছে যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমরা আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ করেছি। আমরা শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। হ্যাঁ, এবং ছাত্রদের অবস্থানটা আমরা তুলে ধরেছি। কিন্তু শুধুমাত্র যে ছাত্র ইউনিয়ন এই কাজটি করেছে বিষয়টা এরকম না, এটা কিন্তু অপরাপর যেসব ছাত্র সংগঠন আছে তারাও কিন্তু করেছে। এবং আমরা প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকেও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি যে এই সময়ে শিক্ষার্থীদের এই সমস্যা, শিক্ষার্থীরা এখন বেতন ফি প্রদান করতে পারবে না, শিক্ষার্থীদেরকে বেতন ফি মওকুফ করা হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফি মওকুফ করা হোক, এবং যে সমস্ত মেস বাড়ি আছে সে সমস্ত মেস বাড়িতে কিভাবে ছাত্রদের ভাড়াটাকে কমিয়ে আনা যায় বা ছাত্রদেরকে কিভাবে একটু সমস্যা থেকে দূর করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনকে জানিয়েছি। আমরা ঢাকার ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি। হ্যাঁ, আমরা বিভিন্ন আপনি মেসের কথা স্কুল বলছেন, কলেজে আমি এই ব্যাপারে একটা একটা কথা বলি, সেটা হচ্ছে ঢাকা শহরে অনেক ছাত্র আছেন যারা সেখানে লেখাপড়া করেন, পাশাপাশি প্রাইভেট পড়ানো বা কোনো পার্ট টাইম জবের মাধ্যমে নিজের খরচটা তো নির্বাহ করেনি, বরঞ্চ পরিবারকে আরো সহযোগিতা করতে হয়। সহযোগিতা করা। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আহ আহ মানে সবাই হচ্ছে যে তার মানে সন্তানকে ঢাকাতে রেখে লেখাপড়া করানোর মতো অর্থনৈতিক সঙ্গতি সব পরিবারের নাই। তো এটা অনেককে আহ, ঢাকা শহর ছেড়ে যাদেরকে চলে আসতে হয়েছে, তারা এই অবস্থায় মানে একজন আহ ইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র কি ড্রপ আউট হয়ে যাচ্ছে। আবার আপনি বলছিলেন, আমি কথাটা উত্থাপন করি, যে যারা উচ্চ মাধ্যমিকে এবছর মানে মাধ্যমিক যারা পাশ করলো, উচ্চ মাধ্যমিকে আবার ভর্তি শুরু হয়েছে, সরকারে তাদেরকে মানে আমাদের বিভিন্ন জায়গায় অনুদান প্রণোদনার ব্যবস্থা থাকলেও আমারও বিষয়টা কেমন লেগেছে যে আমিও একজন অভিভাবক সেই হিসেবে, যে আহ, তাকে কোন কলেজে পড়তে হবে এর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে 150 টাকা ফি দিতে হবে সরকার, শুধুমাত্র ইন্ডিকেট করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে তার সেই কলেজে ভর্তি হওয়ার জন্য যে এককালীন যে অর্থ দিতে হবে, সেটা অন্তত আমি একজন অভিভাবক হয়ে বলছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে বলতে চাই যে বা ইয়ে করতে চাই যে অন্তত একটি পরিকল্পনা আপনাদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, ছাত্র রাজনীতির যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে নিয়ে একটি সরকারের পরিকল্পনা করা উচিত ছিল, যে এই অর্থ এককালীন নয়, আমরা কিভাবে আমরা দেব, আমরা অভিভাবকরা পয়সা দেব, কিন্তু এটা কিভাবে আমাদের কাছ থেকে নিবেন, কারণ আমরা দীর্ঘদিন ঘরে আটকে আছি, আমরা কাজ করতে পারছি না, আমরা অর্থ উপার্জন করতে পারছি না, নিজেদের পেট চালাতে পারছি না, তারপরে সন্তানের আহ ভর্তি খরচ কোথা থেকে আমরা নির্বাহ করব? তাহলে কি আমাদেরকে আলটিমেটলি গ্রামের গরিব গরিব ঘরের যারা সন্তান, গরিব পরিবারের থেকে যে সন্তানগুলো উঠে এসছে, এই সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কি চাইছে যে আরো এদের মতো ছাত্ররা ড্রপ আউট হয়ে যায়? সেক্ষেত্রে বাংলাদেশে
আপনি একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে আপনার মানে কর্মকাণ্ডটা কি থাকবে এদের জন্য, বা কি করতে চান এ ব্যাপারে যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, এইচএসসির কথা আপনি বললেন, এইচএসসি যারা ভর্তি হচ্ছে তাদের একটা ফি। দেখেন, ডিজিটালি আমি একটা অ্যাপ্লিকেশন করবো, এটার জন্য আমার কেন গভর্নমেন্টকে টাকা দিতে হবে? হ্যাঁ, গভর্নমেন্ট তো এমন একটা মানে অসহনীয় পরিস্থিতিতে গভর্নমেন্ট আসলে এখন অবস্থান করছে। আপনি দেখেন, এই যে করোনা, মানে ভারতেও করোনা টেস্ট ফ্রি। হ্যাঁ, এত জনবহুল একটা দেশ, আর বাংলাদেশে করোনা টেস্ট প্রথম দিকে ফ্রি করা হচ্ছিল, পরে হচ্ছে যে আরোপ করা হলো, ফি আরোপ করা হলো 300 টাকা 500 টাকা, যদিও সেটা আবার এখন 100 টাকা কমানো হয়েছে। আপনি দেখেন, এই যে আমি একটু অভিভাবকদের কথা বলি, যে অভিভাবকদের অবস্থাটা আসলে কি। আপনি দেখেন যে ঢাকায় কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যারা হচ্ছে যে বাংলাদেশি কারিকুলাম ফলো করে না, যারা বাইরের কারিকুলাম ফলো করে, বিভিন্ন স্কুল আছে। সম্প্রতি ঢাকায় ওই যারা যে স্কুলগুলোতে একেবারেই উচ্চবিত্ত মানুষ, তাদের সন্তানরা আসলে পড়াশোনা করেন। তো সেই অভিভাবকরা রাস্তায় নেমেছেন যে তাদের যেই বেতন, সেই স্কুলের যে বেতন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে বেতন, সেই বেতনগুলো যাতে কমানো হয়। তার মানে আপনি বুঝতে পারছেন যে যারা ওই স্কুলগুলোতে পড়ান, তারা, আমরা ধরে নেই আসলে তারা উচ্চবিত্ত, তাহলে তারাও কিছুটা সমস্যার মধ্যে আছেন। তাইলে যখন একটা ইংলিশ মিডিয়াম পড়ুয়া শিক্ষার্থীর মানে পিতা যখন রাস্তায় মানববন্ধনে দাঁড়ান যে আমার যে স্কুল, সেই স্কুলের ফি কমাইতে হবে, তখন আসলে যে আপনার নড়াইলের একটা অভিভাবকের কি অবস্থা সেটা আমরা সহজেই আসলে বুঝতে পারি। হ্যাঁ, তো মানে সরকারের যখন দরকার ছিল ছাত্রদের পাশে এসে দাঁড়ানো, সরকার তখন ছাত্রদের পাশে না এসে বরঞ্চ সে তার সবসময় সে তার ব্যবসাটা আসলে দেখেছে। হ্যাঁ, এবং এই ব্যবসাটা দেখতে গিয়ে সে হচ্ছে যে প্রথম থেকেই এই করোনার মানে প্রথম থেকেই আসলে সে ব্যবসাটাকে দেখেছে, এবং সেই ব্যবসাটাকে দেখতে গিয়ে দেখেন একটা কথা হয়তো এখন আমরা ভুলে গেছি। দেখেন, করোনার যখন লকডাউন চলছিল তখন আসলে গার্মেন্টস শ্রমিকদের সাথে আসলে কি করা হয়েছিল। গার্মেন্টস শ্রমিকদেরকে একবার ঢাকায় নিয়ে আসা হচ্ছিল, আবার ফেরত পাঠানো হলো, আবার ঢাকায় নিয়ে আসা হলো। তাহলে এই পুরো ঘটনাটা যে ঘটলো, এটা কেন ঘটলো? এটা ঘটলো কারণ হচ্ছে যে সরকার ব্যবসায়ীদের স্বার্থ দেখেছে, এবং একইভাবে তারা এই সময় এসে শিক্ষার্থীদের স্বার্থ না দেখে তারা তাদের যে ব্যবসা, সেই ব্যবসাটাই দেখছে। এবং দেখেন, শিক্ষার্থীদের বিষয়ে আসলে তাদের কি সিদ্ধান্ত, তারা কিন্তু কংক্রিট কোনো সিদ্ধান্ত কিন্তু তারা এখন পর্যন্ত জানায়নি। তারা অনলাইনে ভর্তি করছে, কিন্তু এই ফিটা কি হবে সেটার বিষয়েও তারা কথা বলেনি। এবং যারা আসলে এই যে চাকরি হারিয়েছে যে সমস্ত অভিভাবকরা, তাদের সন্তানদের আসলে কি হবে, এই ধরনের কোনো ব্যবস্থা নেই। আমার সরকারের কাছে দাবি থাকবে শুধু যে তাই নয়, সরকার। শুধু তাই না, আমি একটু আপনার সঙ্গে যোগ করতে চাই। সেটা হচ্ছে যে অতি সম্প্রতি সময়ে আমাদের দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হলো। এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন লকডাউনের মধ্যে ঘরে বন্দি আছে। বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত প্রত্যেকটি জেলা আজকে বন্যায় বিপর্যস্ত। এই অবস্থার মধ্য দিয়ে আগামী 25-26 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে। তো সেখানে মানে ইমিডিয়েটলি সরকারের কি পদক্ষেপ আসলে গ্রহণ করলে অন্তত আমাদের দেশের যে গ্রাম অঞ্চলে যে শিক্ষার্থীরা এগিয়ে আসছে, এদের এদের অনেক কন্ট্রিবিউশন আছে। আজকে দেশ যে অর্থনৈতিক অবস্থার মধ্যে পৌঁছেছে, সেখানে কিন্তু এই গ্রামের এই হাড়গড়ের ছেলেগুলোর কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে। তো সরকারের এই কন্ট্রিবিউশন যাদের আছে, তাদের প্রতি সরকারের আচরণটা কি, মানে কি হলে আপনারা খুশি হন? দেখেন, আমাদের কথা হচ্ছে যে আমরা মনে করি যে কোনো ছাত্র, সে যেই পর্যায়েরই ছাত্র হোক, কোনো ছাত্র যাতে তার পরিবারের বা তার পিতার বা তার অভিভাবকের আর্থিক অবস্থার উপর নির্ভর করে যাতে তিনি শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন। তো এই ক্ষেত্রে যারা নিম্নবিত্ত বা একেবারেই মেহনতি মানুষের সন্তান আছেন, তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য অবশ্যই শিক্ষাটাকে অবৈতনিক করা উচিত। অন্তত এই করোনা মহামারী কালে যেই শিক্ষাটা আছে সেই শিক্ষাটা অবৈতনিক করা উচিত, এবং যেই ধরনের ফিস গুলা সরকার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে, সেই ফিস গুলা এই মুহূর্তে বন্ধ করা উচিত। পরীক্ষার ফিস থেকে শুরু করে ভর্তি ফিস সবগুলাই বন্ধ করা উচিত। এবং আরেকটি দেখা উচিত যে শুধুমাত্র এই ক্ষেত্রে যে শিক্ষার যে অবৈতনিক বিষয় সেটা দেখলেই হবে না। যেই শিক্ষার্থী
পড়াশোনা করতে আসছেন আসলে তার পেটে খাবার আছে কিনা, হ্যাঁ, তার শিক্ষা গ্রহণ করার মতো মানসিক পরিস্থিতি আছে কিনা, সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আমরা আহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দাবি করেছিলাম যে যারা অসচ্ছল শিক্ষার্থী আছেন তাদেরকে যাতে একটা ভাতা প্রদান করা হয়, এবং কয়েকটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে ভাতা প্রদান করেছিল। এবং আমি মনে করি এই যে ভাতার বিষয়টা সেটা প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে হওয়া উচিত, অন্তত যারা অসচ্ছল শিক্ষার্থী আছেন। কারণ আপনিই বলছিলেন যে অনেক শিক্ষার্থী আছেন যে ঢাকায় যারা টিউশন করে বা পার্ট টাইম জবের মাধ্যমে তারা তাদের শিক্ষা জীবনটাকে নির্বাহ করতেন, কিন্তু আজকে তাদের সেই পার্ট টাইম জব বা তাদের সেই টিউশনটা নাই। এক্ষেত্রে সরকার যদি তাদেরকে আহ, যে ভাতা, সেই ভাতা যদি আসলে প্রদান না করে, আসলে হয়তো সে অনলাইন ক্লাসে আসছে, অনলাইন ক্লাস করছে, বা তার একটা ডিভাইস সে কোনোভাবে ক্রয় করেছে, কিন্তু আসলে তার পেটে খাবার আছে কিনা এটা দেখা গুরুত্বপূর্ণ। তার যে মানসিক অবস্থা সেটাও গুরুত্ব, মানে তার যে শিক্ষা গ্রহণের যে মানসিক পরিস্থিতি সেটা আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকে আমরা মনে করি যে অন্তত এই করোনা মহামারীকালীন সময়, হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, কিন্তু যেহেতু আমরা সেই লক্ষ্যে এখনো আমরা পৌঁছাতে পারিনি, সেক্ষেত্রে আমাদের আহ, এই মুহূর্তে দাবি হচ্ছে এই করোনা মহামারীকালীন সময়ে সকল শিক্ষার্থীদের যে বেতন ফি সেই বেতন ফি মওকুফ করা, এবং যারা অসচ্ছল শিক্ষার্থী আছেন তাদেরকে নিয়মিত একটা ভাতা প্রদান করা, যাতে তারা এই মানে তাদের যে জীবন সেই জীবনটা চালিয়ে তারা শিক্ষা গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে তারা যুক্ত থাকতে পারেন। আর না হলে যেভাবে মানে অসংখ্য মানুষ এখন ঝরে পড়ছেন মানে শিক্ষাক্ষেত্রে, আহ এই ঝরে পড়ার হারটা আরো বৃদ্ধি পাবে, এবং একটা মানে চরমতম বৈষম্য আসলে সৃষ্টি হবে, যে বৈষম্যের ফলে আহ যারা মেহনতি মানুষের সন্তান আছেন, আপনি পাটকল শ্রমিকদের কথা বলছিলেন, এই যে মানে 25,000 স্থায়ী শ্রমিক এবং প্রায় 26,000 অস্থায়ী শ্রমিক, তাদের সন্তানদের আসলে কি অবস্থা আজকে, এই চিন্তাটা আসলে কে করবে? হ্যাঁ, এবং এই মানে একটা একটা শ্রমিকের ঘরে কিন্তু শুধুমাত্র একজন শিক্ষার্থী থাকে বিষয়টা এরকম না, তার কিন্তু কয়েকজন সন্তান। হ্যাঁ, এবং মানে এটা আসলে খুবই দুঃখজনক যে এই সময়ে সরকারের দরকার ছিল শিক্ষার্থীদের পাশে, জনগণের পাশে দাঁড়ানো, তখন সরকার মানে ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই যে এই করোনা মহামারীর সময়ে যখন বিভিন্ন জায়গায় বেসরকারি সেক্টরে মানুষের চাকরি চলে যাচ্ছে, তখন সরকারও স্বপ্রণোদিত হয়ে এই পাটকলগুলো আসলে বন্ধ করে দিল, এবং বিভিন্ন জায়গায় শ্রমিক ছাঁটাই আমরা দেখছি। তো এই মুহূর্তে সরকারের কাছে আমাদের দাবি যে প্রত্যেকটা শিক্ষার্থী মানে কোনো শিক্ষার্থী যাতে বৈষম্যের শিকার না হয়, সেটা আর্থিক কারণে হোক বা সেটা তার অবস্থানগত কারণে হোক, সেটা যে কোনো কারণে, সেটা নারী পুরুষ যে কোনো কোনো ধরনের বৈষম্য আসলে এই মুহূর্তে শিক্ষার্থীদের প্রতি করা যাবে না। হ্যাঁ, এবং যাতে এই বৈষম্যটা আহ যে বৈষম্য এখন চলছে এই বৈষম্য যাতে বিলোপ হয়, এই জন্য সরকারের বিলম্বে একটা প্রণোদনার ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য করা উচিত। এই পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা হয়নি। এবং শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বলবো না, আমি যে বললাম যে ঢাকার শহরের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তারা ঘোষণা দিয়েছে যে তারা স্কুল বিক্রি করে দিতে চায়, এবং এই যে ঢাকার যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা শুধু সারা বাংলাদেশে যে সমস্ত বেসরকারি আমি শিক্ষা একটু প্রতিষ্ঠান আছে আমি তাদের রক্ষা একটু করার যোগ দায়িত্ব। করতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ, যে আহ, আপনি ঢাকা শহর বলছেন, সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষার পাশাপাশি বর্তমানে একটি কিন্ডারগার্টেন, যে বাচ্চাদের যে স্কুল, নার্সারি, মানে অন্তত ওরা 1 পর্যন্ত তারা দেখাশোনা করে, আমাদের চাইল্ড কেয়ারের মতো হুম, এরকম হুম, কিছু প্রতিষ্ঠান কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছে। সেখানে কিছু মানুষ, যুবক, যুবক যুবতী যারা শিক্ষিত বা কম শিক্ষিত, তারা কিন্তু এখানে সেবা দিয়ে তাদের জীবন নির্বাহ করত। সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, তাদের সরকারি কোনো বেতন নেই। যেহেতু বেতন নেই সেহেতু তাদের কোনো মানে তারা এখন মাঠেও কাজ করতে পারছে না, ভ্যান চালাতেও পারছে না, মানে সবই তো বন্ধ। তারা তাদের যে কি একটা মানে দুর্বিষহ তাদের যে জীবন ব্যবস্থা। তো সেক্ষেত্রে তাদের নিবন্ধনের মাধ্যমে সরকারকে আসলে তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা গেল এসব বিষয় নিয়ে। আমি এবার আরেকটি বিষয়ের দিকে আমি একটু আলোকপাত আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটা হচ্ছে যে বর্তমান যে শিক্ষা কারিকুলাম আমাদের দেশে চালু আছে সেটা হচ্ছে বইয়ের বোঝা। মানে একটি একটা মানুষ, একটা সন্তানকে স্কুলে যেতে হয় এক ব্যাগ বই নিয়ে। তো সেটা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা একটা ট্যাবের ভিতরে নিয়ে আসতে পারি, একটা বিষয়। সেখানে আমাদের কিন্তু খরচটা
খরচটাও কমে আসে, ছাত্রের ফিজিক্যালি যে হ্যামারিংটা, ছাত্রছাত্রীর যে ফিজিক্যালি হ্যামারিং, সেই ফিজিক্যালি হ্যামারিংটাও কমে যায়। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি তাদের মাধ্যমিক পর্যন্ত 600 মার্ক বা 700 মার্কের পরীক্ষা হয়, আর আমরা দেখেছি 1300, 1400, 1100। মানে সেই আবার আহ, মানে এত বই তাকে পড়তে হয় যে তার মস্তিষ্ক ধার দিতে 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 এত পাতলা হয়ে যায়, ভেঙে যাওয়ার উপক্রম। এবং আমাদের কিছু বিষয় আছে, যেমন আপনারা বলে থাকেন, আমার বিষয়টা ভালো লাগে। যেমন নৈতিক শিক্ষাটা আমি বাড়িতে গ্রহণ করব, সেটা কেন আমার শিক্ষা কারিকুলামের মধ্যে আছে? এটা করতে গিয়ে অনেক জায়গায় আমি বাস্তবতা দেখেছি যে, যেমন ওই পাহাড়ি একটি ছাত্র, সে গারো সম্প্রদায়ের, তিনি যদি তার চাকরিগত কারণে এখানে এসে বসবাস করেন কুষ্টিয়াতে, তো তার সন্তান কিন্তু তার ওই নৈতিক শিক্ষা, তাদের যে নৈতিক শিক্ষা, সেটা গ্রহণ করতে পারছেন না। সে 100 মার্কের পরীক্ষায় সে কিন্তু ভালো ফলাফল করতে পারছে না। আবার যে অঞ্চলে মুসলমান অধ্যুষিত এলাকা, সেখানে হিন্দু নেই, হিন্দু শিক্ষকও নেই, সেখানে চাকরিগত কারণে যদি কেউ বসবাস করে, তো তার সন্তান কিন্তু সেই হিন্দু ধর্ম শিক্ষার শিক্ষক পাচ্ছেন না, এবং সেখানে সেই 100 মার্কের সেখানে সে প্রতারিত, মানে আমি আমার ভাষায় থেকে প্রতারণা করা হচ্ছে। তো এই যে যে শিক্ষা কারিকুলামের মধ্যে আমরা আছি, এই শিক্ষা কারিকুলাম, তারপর হচ্ছে ধনিকদের এক ধরনের শিক্ষা, কিন্ডার গার্ডেনের এক ধরনের শিক্ষা, গরিবদের জন্য এক ধরনের শিক্ষা, এনজিও ভিত্তিক এক ধরনের শিক্ষা, এই যে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে আমাদেরকে আমাদের মেধা বিকাশকে যে স্থিমিত করে দেওয়া হয়েছে। যার মেধা আছে সে তার মেধা বিকাশ সব ক্ষেত্রেই আমরা দেখি যে হয় না। তো এই শিক্ষা কারিকুলামটার কি ধরনের পরিবর্তনের কথা আপনারা এখন বলেন, বা এই এই সরকারের কাছে আপনাদের এই কোভিড-19 কালে যে এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা হলে এরকম একটি মহামারী থেকে আমরা উত্তরণ ঘটাতে আমাদের আরো সহজ হবে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তো তার যে জন্মলগ্ন, সেই জন্মলগ্ন থেকে একটি শিক্ষা নীতি বাস্তবায়নের জন্য লড়াই করে যাচ্ছে। যে শিক্ষা নীতিটি হচ্ছে, বা সেই শিক্ষা ব্যবস্থাটি হচ্ছে একটি অসাম্প্রদায়িক, গণমুখী, বিজ্ঞান ভিত্তিক, একই ধারার সেকুলার শিক্ষা ব্যবস্থা। আজকে আপনি নিজেই বললেন যে আমাদের যে শিক্ষা ক্ষেত্রের যে ভাগসমূহ, এবং এই ভাগসমূহ যে বৈষম্য তৈরি করছে, চরমতম বৈষম্য, এবং এই শিক্ষা আসলে যে আমাদের কাজে লাগছে কিনা, আমাদের মানে আসলে শিক্ষা কতটুকু কাজে লাগছে সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই করোনা মহামারীকালীন সময়ে আমরা আসলে কি করতে পারলাম, এই শিক্ষা ব্যবস্থা দ্বারা জনগণের আসলে কতটুকু পাশে দাঁড়াতে পারলাম। দেখেন যে শিক্ষা আমাদেরকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলবে, শিক্ষা আমাদেরকে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবে, বরঞ্চ সেটা না হয়ে আজকে শিক্ষা আমাকে সাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলছে। এবং যেই বিভক্তি আজকে দেখুন, আহ মাদ্রাসা শিক্ষা, আজকে সাধারণ মাধ্যমের শিক্ষা, আজকে ক্যাডেট শিক্ষা, এবং একই সাথে মানে একেবারে ধনিক শ্রেণীর জন্য যে ইংলিশ মিডিয়াম শিক্ষা, এই শিক্ষার ফলে যে একটা বৈষম্য তৈরি হচ্ছে। যেমন দেখুন, আমি কয়েক বছর আগে আমি একটা মানে টিউশন করাতাম একজন ছাত্রকে। সে ক্লাস 4 এর ছাত্র। তিনি পড়াশোনা করেন অস্ট্রেলিয়ান কারিকুলামে। অস্ট্রেলিয়ান কারিকুলামে তার যেই সোশ্যাল সায়েন্স বই, সেই বইতে লেখা আছে দেয়ার আর 5 সিজনস ইন আওয়ার কান্ট্রি। তো সে বাংলা বাংলাদেশে অবস্থান করছে। হ্যাঁ, মানে তারা অস্ট্রেলিয়ান কারিকুলামে, অস্ট্রেলিয়া সম্ভবত যে আমাদের যে হেমন্তকাল, লেট অটম, সেই ঋতুটা নেই, সেই সিজনটা নেই। তো সে বাংলাদেশে অবস্থান করে, সে অস্ট্রেলিয়ান কারিকুলামে পড়াশোনা করে সে শিখছে যে দেয়ার আর 5 সিজনস ইন আওয়ার কান্ট্রি। তো সেই শিক্ষা ব্যবস্থা, মানে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আসলে কি হবে? যে শিক্ষা ব্যবস্থা, আমি আমার দেশের কয়টা ঋতু, সেই ঋতুগুলার কি চরিত্র, সেই ঋতুগুলায় আমার মানে কি ধরনের পরিবর্তন আসে, হ্যাঁ, এবং হেমন্তের মতো একটা স্নিগ্ধ যে ঋতু, সেই ঋতু সম্পর্কে আমি যখন জানতে পারছি না, তাহলে আসলে এই শিক্ষা ব্যবস্থা তো আমাকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে না, আমাকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলবে না। এখন একটা একটা মানুষ যখন দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে না, একটা অসাম্প্রদায়িক হিসেবে গড়ে উঠবে না, সে কিভাবে একটা নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠবে? এবং আপনি যেটা বললেন যে আমরা প্রথম থেকে একটা অসাম্প্রদায়িক যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা আসলে চালু করার চেষ্টা করছি, কিন্তু আমরা দেখছি যে বরঞ্চ শিক্ষাটাকে অসাম্প্রদায়িক না করে বরঞ্চ সাম্প্রদায়িকতার দিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে মানে দেখেন বৈষম্য, যে মাদ্রাসার একটা শিক্ষার্থীদের প্রতি আমরা আসলে কি ধরনের বৈষম্য আসলে আমরা করছি। হ্যাঁ,
আমরা মাদ্রাসা শিক্ষাকে প্রমোট করছি, কিন্তু মাদ্রাসায় আমরা কি শিখাচ্ছি, মাদ্রাসার কারিকুলাম কি? হ্যাঁ, এবং এই যে তারাও তো আসলে কষ্ট করলো, পড়াশোনা করলো, কিন্তু আসলে মানে তাকে আপনি এমন শিক্ষা দিলেন যে শিক্ষা দিয়ে আসলে সে যেই মূলধারা, মানুষের যেই ক্যারিয়ারের যে মূলধারা, সেই মূলধারা আসলে সে যুক্ত হতে পারলো না। হ্যাঁ, সে বিসিএস পরীক্ষা দিতে পারলো না, বা সে ব্যাংকে চাকরি করতে পারলো না। তাহলে মানে কেন হচ্ছে যে মানে তাকে আমি ওই বৈষম্যের মধ্যে রাখলাম? তাকে তো আমি ঠিকই হচ্ছে যে বছরের পর বছর পড়াশোনা করালাম, কিন্তু তার কারিকুলামটা এরকম হলো যে সে আসলে মূল কোনো ধারায় যুক্ত হতে পারলো না। এটা তো তার প্রতি চরমতম বৈষম্য। হ্যাঁ, এখানে শুধুমাত্র ধর্মীয় বিষয়টা খেয়াল করলে হবে না, যে সেই মাদ্রাসা শিক্ষার্থীর প্রতি যে বৈষম্যটা করা হচ্ছে সেটাও আসলে খেয়াল রাখতে হবে, যে আসলে ধর্মের নামে তাকে যে আমি পিছনে ফেলে রাখছি, তাকে যে আমি মূল ধারায় যুক্ত করছি না। হ্যাঁ, এবং সাধারণ মাধ্যমের শিক্ষাটা যেভাবে হওয়া দরকার ছিল সেটা তো আসলে হচ্ছে না। এবং দেখেন, এই যে আহ এক ধরনের শিক্ষা ব্যবস্থায় আপনি শিখছেন দেয়ার আর 5 seasons ইন আওয়ার কান্ট্রি, আরেক ধরনের শিক্ষা ব্যবস্থায় আপনি শিখছেন এই যে মধ্যপ্রাচ্যের যেই জীবন বা যেই পরিবেশ, সেটা আপনি শিখছেন। তো বাংলাদেশের যে জীবনধারা, বাংলাদেশের যে 360 দিনে পরিবেশ বছর। ধারা, সেটা আপনি শিখছেন না। তাহলে এই যে একটা বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বৈষম্যের ফলে আসলে বাংলাদেশ রাষ্ট্রটারই তো ক্ষতি হচ্ছে। বাংলাদেশ রাষ্ট্রটার কিরকম ক্ষতি হচ্ছে? আপনি হ্যাঁ, এই এখন পর্যন্ত আপনি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে, হ্যাঁ, আপনার হচ্ছে যে মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যে এত এত মানুষের জীবনের বিনিময়ে, এত এত মানুষের ত্যাগের বিনিময়ে আমরা এটা জাতীয় সঙ্গীত প্রতিষ্ঠা করলাম, একটা জাতীয় পতাকা প্রতিষ্ঠা করলাম। সেই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত বিষয়ই তো আমরা এখন পর্যন্ত জাতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছাতে পারি নাই। কারণ কেউ মনে করেন যে এবং জাতীয় সঙ্গীত গাওয়া। আইন করে হ্যাঁ, বাধ্য করা হচ্ছে, করতে হচ্ছে হ্যাঁ, উইলিংলি। এইটা ভালোবাসার জায়গা থেকে আমরা আসতে পারছি না। দুঃখজনক। এটা একটা এর চেয়ে আমাদের জন্য দুঃখজনক বিষয় দুঃখজনক। কি হতে পারে? কেউ 30 লক্ষ সেটাকে শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ, সেই দেশের জাতীয় সঙ্গীত এবং পতাকাকে সম্মান জানানোর জন্য আমাকে আইন করতে হয়, ফোর্স করতে হয়। এটা হ্যাঁ, দুঃখজনক। মানে এবং এটা নিয়েও এটা তো আসলে ধরেন যে এটা ফিলোসফিক্যাল ডিবেট। যারা করছেন, এই দ্বন্দ্বটা করছেন, এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল ডিবেট। এবং আমার যে শিক্ষা হ্যাঁ, ব্যবস্থা, নিশ্চয়ই। সেই শিক্ষা ব্যবস্থায় তো এই ফিলোসফিক্যাল ডিবেট থাকবেই। হ্যাঁ, কারণ আমার শিক্ষার ফিলোসফিটা তো আসলে ওই ধারাই আছে। তাহলে আপনি একদিকে ওই ফিলোসফিকে ধারণ করবেন, আবার এদিকে আইন করে জাতীয় সঙ্গীতকে, জাতীয় পতাকাকে সম্মানের বিধান করবেন। আইন করতেই হবে। আমার যদি ফিলোসফিক্যাল ধারণাটা এইরকম হয়, তাহলে আসলে আমার আইন করতেই হবে, কারণ আইন ছাড়া উপায় নেই। ফিলোসফিক্যাল উপায় নেই। হ্যাঁ, তো এটা আসলে খুবই দুঃখজনক যে আমরা স্বাধীনতার আজকে সুবর্ণ জয়ন্তী পালন করব আগামী বছর। 50 বছর হবে 71 থেকে 2021। আমরা বলছি আমরা মধ্যম আয়ের দেশ হয়ে ভিশন গেছি, আমরা টোয়েন্টি এই হয়ে টোয়েন্টি গেছি। ওয়ান হ্যাঁ, আমরা কত উন্নয়ন করে ফেলছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা এই ফিলোসফিক্যাল ডিবেট গুলো আসলে শেষ করতে পারিনি। এবং এটার কারণ হচ্ছে আমরা একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আমরা প্রণয়ন করতে পারিনি, যেই শিক্ষা অন্তত একটা শ্রেণী পর্যন্ত মানুষকে একইভাবে আহ মানে কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে। আমরা হ্যাঁ, স্কুলে বসতে পেতাম না, সেখানে বেঞ্চের ব্যবস্থা হয়েছে। উপরে জল পড়তো, সেখানে 4 তলা বিল্ডিং হয়েছে। কিন্তু যে গুণগত পরিবর্তন যেটা প্রয়োজন ছিল, সেই গুণগত পরিবর্তন কতটুকু প্রয়োজন, মানে কতটুকু হয়েছে, এবং দেখুন, আমরা সেটা আমরা যেই আমি যেটা দেখলে যেটা বলে শেষ করতে চাই, যে ধরেন আমাদের অনেকগুলো শিক্ষানীতি হয়েছে। কুদরতে খুদা কমিশন শিক্ষানীতি দিয়ে শুরু, এবং সর্বশেষ কবির চৌধুরীর স্যার স্যারের নেতৃত্বে যে শিক্ষানীতি। দেখেন, এখন পর্যন্ত কিন্তু শিক্ষানীতি গভর্নমেন্ট ঠিক করছে যে আমি এই শিক্ষানীতি বাস্তবায়ন করব, কিন্তু গভর্নমেন্ট নিজেই আবার এই শিক্ষানীতির সাথে তারা হচ্ছে যে কি বলবো, এই শিক্ষানীতি তারা বাস্তবায়ন করছে না। কুদরতে খুদা থেকে আমরা আজকে কবির চৌধুরীর শিক্ষানীতিতে আসলাম, কিন্তু এই যে শিক্ষানীতি ছিল কবির চৌধুরীর, যে সর্বশেষ যে 2010 সালের শিক্ষানীতি, এই শিক্ষানীতিটাও যদি আমরা আসলে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আরো কিছু উন্নতি হতো। কিন্তু এই শিক্ষানীতিটাও কিন্তু আসলে আমরা বাস্তবায়ন করছি না। যদিও এটা নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু এই শিক্ষানীতিতে যেটা বলা হয়েছিল যে ক্লাস 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা করা হবে, এখন পর্যন্ত কিন্তু সেটা করা হয়নি। এবং বাংলাদেশের শিক্ষার্থী বলছি আমি, কিন্তু বাংলাদেশের কেউ আসলে শিক্ষার্থী না, বাংলাদেশের প্রত্যেকে আসলে পরীক্ষার্থী। হ্যাঁ, এবং একেবারে প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই। পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, ক্লাস 5 এর একটা বাচ্চা, আপনি চিন্তা করেন, যে আমি নিজে মাঝে মধ্যে চিন্তা করি যে ক্লাস 5-এ আমরা কত খেলাধুলা করতাম, সারাদিন বাইরে থাকতাম, ঘোরাফেরা করতাম। কিন্তু ওটা আজকে একটা ক্লাস 5-এর শিক্ষার্থী বছরে আপনি চিন্তা 3 বার করেন। করে হয়, হ্যাঁ, প্রত্যেকটা শ্রেণীতে 3 বার পরীক্ষা। 3 বার পরীক্ষা, এবং তারপরে আবার যে পাবলিক। সাপ্তাহিক আছে।
হ্যাঁ, না না, পাবলিক পরীক্ষার যে চাপ, ওই পরীক্ষা ঠিক আছে, মানে সেটা সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু পাবলিক পরীক্ষার যে চাপ, যে আজকে ক্লাস ফাইভের একটা শিক্ষার্থীর যে চাপ, হ্যাঁ তাকে, আমরা হচ্ছে যে বিকালবেলা মানে স্কুল শেষ করে হচ্ছে যে খেলার মাঠে দৌড় দিতাম, হ্যাঁ কিন্তু আজকে ক্লাস ফাইভের একটা শিক্ষার্থী তার স্কুল শেষ করে কোচিং এ দৌড়াতে হয়, কারণ তার ক্লাস ফাইভে তাকে হচ্ছে যে ওই যে আবার রেজাল্ট, ওই খাওয়ার যে, সময় নেই, রাত রাত 12টায় ফেরে। দেখে আমাদের হ্যাঁ এলাকায় আমি দেখেছি যে রাত্রে কোচিং চলে রাত পর্যন্ত, হ্যাঁ, এবং কোন রকম খেয়ে আবার সেই সন্ধ্যা থেকে চিন্তা রাত করেন তাহলে 10টা একটা 11টা একটা একটা কোচিং একটা করতে ছেলে হচ্ছে। তার শৈশব, তার যে শৈশব সেই শৈশবটাকে এই পরীক্ষার নাম দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক ভাবে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে তাদের কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। কনফিডেন্স বিল্ড আপ তো শুধুমাত্র পরীক্ষা দিয়ে হয় না, খেলার মাঠে যখন কি একটা ছক্কা মারে, সেই ছক্কা দিয়ে আসলে কনফিডেন্স তৈরি হয় আর কি, আমার ধারণা, এটা আমার তো ব্যক্তিগত আমরা মতামত। অনেক কথা হ্যাঁ, বললাম, কথা বলতে বলতে আমরা 1 ঘন্টা সময় পার করে দিয়েছি। আমি সর্বশেষ কামনা করব যে একটি জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রণীত হওয়ার জন্য যা যা করা দরকার, বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো অন্তত আমাদের মতো পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গ্রামের অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার দায়ভার সরকার নেবে। এর জন্য ছাত্র সংগঠনগুলোর যা যা করার আমাদের দেশে সেটা করবে, আমি এই আশা রাখছি। আহ আমি সর্বশেষ যে জায়গায় যাচ্ছি, আপনার সংস্কৃতিতে মানে কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার অংশগ্রহণ আছে কি? না না, আসলে আমি কালচারাল বলতে তো মানে আমরা দৈনন্দিন যা করি তাই তো আসলে কালচার, মানে ওইভাবে আমার ওই ধরনের ইয়ে নাই আর কি, কোনো গুণ নাই। হ্যাঁ, জাস্ট কথাই বলতে পারি আর কি, কথা কথাই বললাম হ্যাঁ, তো এতক্ষণ। তো আমি সর্বশেষ সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ছোট্ট করে মানে আপনার সংগঠনের পক্ষ থেকে, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে ছোট্ট করে যদি কোনো মেসেজ থাকে কাইন্ডলি আমাদেরকে বলবেন। এবং আহ, আমরা আপনার মাধ্যমে বা আজকে বলতে চাই, আমরা পরবর্তী দিনে আরো কোনো এক আলোকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনারা মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারেন। এবং আমাদের অতিথির যে তার জীবনের যে একদম বাস্তব অভিজ্ঞতা এবং তার দর্শন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমাদের আজকের অতিথি মেহেদী হাসান নোবেল আমাদের উদ্দেশ্যে তার যে একদম ছোট্ট করে যে মেসেজ, সেই মেসেজটি আমাদেরকে বলবেন। সবাইকে ধন্যবাদ। আহ আজকের আয়োজনের জন্য আপনাকে এবং যারা আয়োজনে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে আসলে যে মেসেজ সেটা হচ্ছে যে নানা ধরনের সংকটের মধ্যে আসলে আমরা আছি। নিশ্চয়ই আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এই প্রত্যেকটি সংকট থেকেই আমরা উত্তরণ করতে পারবো। তো সেই জন্য সবচেয়ে জরুরি হচ্ছে যে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা। আসলে আমরা স্বপ্নটা আসলে দেখতে পাচ্ছি কিনা, আমার যেটা ধারণা যে এই সময়ে এমন একটা অন্ধকার মানে পরিস্থিতি চলছে, এবং আমরা এতটাই শঙ্কা নিয়ে আসলে জীবন ধারণ করছি যে আসলে আমরা স্বপ্ন দেখাটা আসলে ছেড়ে দিয়েছি। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমরা আসলে স্বপ্ন দেখাটা জারি রাখি, এবং নিশ্চয়ই আমরা যদি স্বপ্ন দেখতে পারি আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা আমরা চালিয়ে যেতে পারবো। এবং আসলে আমাদের যে স্বপ্নের দেশ, আমাদের যে স্বপ্নের সমাজ, সেই সমাজ আমরা আসলে বিনির্মাণ করতে পারবো। নিশ্চয়ই আমরা সকলে মিলে আমাদের যে স্বপ্নের সমাজ, স্বপ্নের দেশ, স্বপ্নের পৃথিবী, আজকে শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে যদি আমরা আমার দেশ বা সমাজ নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারছি না। এই করোনা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদেরকে আরো কতটা আন্তর্জাতিকতাবাদী আমাদের হওয়া প্রয়োজন। কারণ এই মহামারীটা কিন্তু আমাদের বাইরের থেকে এসছে। সুতরাং আমি শুধুমাত্র ব্যক্তির কথা চিন্তা করে বা শুধুমাত্র আমার নিজের কথা চিন্তা করে আমি ভালো থাকতে পারবো না। সুতরাং আমার স্বপ্নটা দেখতে হবে পুরো পৃথিবীকে নিয়ে। তো পুরো পৃথিবীকে নিয়ে আমরা যে সুন্দর স্বপ্নটা দেখি, সেই স্বপ্নটা বাস্তবায়নের প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। সবাই সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন, এবং সবাই নিশ্চয়ই আমরা আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবারও আলোর প্রকাশের পক্ষ থেকে আজকের অতিথি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত রাখছি যে আপনার স্বপ্ন, আপনার সংগ্রাম আহ সফল হোক। এই বলে আজকের আড্ডা আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।